ওকে। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে একটু ব্যাকগ্রাউন্ডের জন্য সরি। আজকে একটা টিম নিয়ে কথা বলবো, যে টিমটা খুব বেসিক্যালি একটা জিনিস, মানে যে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন। কারণ কি, ধরো ফার্স্টেই চ্যাম্পিয়ন হওয়ার পর আর মনে হয় চ্যাম্পিয়নই হতেই পারেনি, মানে ওটা একটা হিসাবে নিয়ে নিয়েছি যে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন। তো এরকমই টিমের সাথে মেলবন্ধন করা এমনই একটা প্লেয়ারকে আনছি আমাদের টিম ফাইটার্স থেকে, যার ফার্স্ট ইমপ্রেশন বলে কিছু না, ধরো প্রত্যেকটা ইমপ্রেশনই ভালো। আর মানে যেমন আর আর যেমন হয় যে ফার্স্টে একটা, অনেকে বলে নাকি তুক্কা লেগে গেল, ওই মানুষটা কখনো তুক্কা লাগে না, যেই জিনিসটাই হাত দেয় সেটাই কমপ্লিট করে আসে। তো ওয়েলকাম রিক ভাই আমাদের আজকে জয়েন করার জন্য। তো থ্যাংক ইউ। কেমন কেমন আছিস বল? ভালো আছি, তুই কেমন একটু আছিস? একটু জিম মিম করছে মনে হচ্ছে আমাদের রিক ভাই, একটু মাসেল বেরিয়ে আসছে। না আমি না না জিজ্ঞাসা না না, আমি একদমই না। জিজ্ঞাসা করেছিলাম এত মাসেল কেন বাড়ছে, বলছে আরসিবি ফ্যানদের মারবো বলে কালকে। আচ্ছা। না না, একদমই না। সব যাই টিমই হোক তো, ইকুয়াল আহ, ফাইট করবে আশা করি এবারে। সেটাই। আচ্ছা বলছি, এই রাজস্থানের পডকাস্টটা করতে বললাম, মানে জোর করে এলি নাকি আর আর এর খেলা ফলো করিস কিছু? মানে আমরা একটু ভালোবেসে আরের বললাম যে খেলা আমি ভাই ফলো করে দে। করি কিন্তু না, আচ্ছা। রাজস্থানের খেলা ফলো করি কিন্তু হার্ডকোর যে ফ্যান ওটা নয়, আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হম। ফ্যান। হ্যাঁ, সেম ভাই, সেম রাজস্থানের ব্যাপারে পিঞ্চ। সেম পিঞ্চ না। তাহলে কিন্তু একটা মেমোরি শেয়ার করি, সেই মনে আছে? আর মুম্বাইকে সেই 14.4 ওভারে চেস করতে হতো। লাস্ট হ্যাঁ বলে হ্যাঁ 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 হ্যাঁ, লাস্ট জেমস বলে একটা ফকনারের বাউন্ডারি, আদিত্য তারে বাউন্ডারি, মেরেছিল। আদিত্য তারে, আদিত্য পাওয়ারফুল তারে, টস বল। আর কোনো মেমোরি আছে এরকম হ্যাঁ। লাস্ট? কোরি অ্যান্ডারসন 91 রানস করেছিল এই ম্যাচে। আর কোনো এরকম মেমোরি আছে রাজস্থানকে নিয়ে? রাজস্থানকে নিয়ে বলতে মেমোরি বলতে শেন বলে দিস, ওয়াটসনের একটা ইনিংস বলে দিস না 2 বছর ব্যান্ড হয়েছিল ওটা ইডেন মেমোরি। গার্ডেন্সে। 2 বছর না ব্যান্ড না, হয়েছিল। ওটা না। শেন ওয়াটসন আমার ওয়ান অফ মাই ফেভারিট অলরাউন্ডার্স রাজস্থানে। মানে খেলেছে খুব প্রাইম যে হ্যাঁ, সময়টা ওটা রাজস্থানে কাটিয়েছে, তো শেন ওয়াটসনের সেটাই। খেলা দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ইভেন ওয়ার্ল্ডের আমাদের বেস্ট ফরমার বেস্ট ইন্ডিয়ান কোচ অলরাউন্ডারদের রাহুল মধ্যে দ্রাবিড়। অবশ্যই অবশ্যই টপ 3 বেস্ট অলরাউন্ডার সেন ওয়াটসন হ্যাঁ, অবশ্যই আসে। তো এবারে স্কোয়াড নিয়ে কিছু ধারণা যে কি অবভিয়াসলি হচ্ছে অবভিয়াসলি। কি হচ্ছে কি হচ্ছে না, স্কোয়াড নিয়ে আলোচনা। এর স্কোয়াড যেটা দেখলাম রাজস্থানের অকশন টেবিলে, তো একটু কিছুটা আমার সারপ্রাইজ লেগেছিল যে জস বাটলার, প্রথম কথা, জস বাটলারকে ছাড়া হয়েছে। তারপর তো জস বাটলারকে ঠিক আছে নয় ছেড়ে দিল, বিদেশি ব্যাটসম্যান হয়তো দিয়ে। কিন্তু যেটা মোস্ট সারপ্রাইজিং, দুটো এক্সপিরিয়েন্স স্পিনার যুজবেন্দ্র চাহাল অ্যান্ড রবি অশ্বিন, এই দুটোকে রিলিজ করা আমার একটু আউট অফ মাই, মানে থিঙ্কিং, আউট অফ দ্য বক্স থিঙ্কিং এটা। তো জানি না এরপরে এটা কিভাবে ফিল করবে, কিভাবে আডার ম্যানেজমেন্ট এটা ডিসাইড করবে, সেটা ওদের ব্যাপার। না না, এটা তো সত্যি কথাই, মানে মানে এত বড় চেঞ্জ কিরম ভাবে, মানে আমি তো মানে মাথায় ঢোকেন। এরা পিলার ছিল আগের বছর, আমরা এগুলোকে পিলার বলতাম, আর এখনই ওরা নেই। তো কি মনে হয় হ্যাঁ, পসিবল 11 কি হবে? পসিবল ইলেভেন বলতে গেলে আমার যেটা আমি তৈরি করেছিলাম, সেটা আমার প্রেডিক্টেড ইলেভেনে আমি বলছি। আমার তো এখানে ওপেনার হিসেবে নো ডাউট ইয়াশাসি জয়সওয়াল। আর এবারে যেহেতু বাটলার নেই, তাই সঞ্জু স্যামসনকে আমি ওপেনিং এ হিসাবে দেখছি। সঞ্জু স্যামসন ইন্ডিয়ার হয়ে টি-20তেও ওপেনিং করে। তো ফার্স্ট ডাউন হচ্ছে নীতিশ রানা, যেটা কলকাতা একটা সারপ্রাইজিং রিলিজ করেছে কেকেআর। তো সেখানে রাজস্থান তুলেছে, মানে ওয়ান ম্যানস লস ইজ ইকুয়াল টু অ্যানাদার গেইন, এটা হ্যাঁ, বলে। সেটাই। তো নীতিশ রানা ক্যান বি নীতিশ ইউজড এস রানা তো ফার্স্ট মানে ডাউন। সব, মানে কেকেআর ফ্যানদের জন্য মনে লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কিন্তু তারপর তারপরে সেকেন্ড ডাউন আমার রিয়ান পারাক, যাকে আমি দেখতে চাই যে একটু একটু এবারে অ্যাডভান্স রোলে আসতে পারে। ফোর্থ ডাউন আমার সিমরান হেটমায়ার আছে, যেটা এক্সপ্লোসিভ ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার, যাকে এই ওপেনার বলছি, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান, যেটা মানে রাজস্থান ওর ওপর অনেক দিন ধরে রাজস্থানে খেলছে। তারপরে শিভম ডুবে আছে, শিভম ডুবের একটা ব্যাটিং পজিশন আছে, শিভম ডুবে আর ধ্রুব জুরেল, এই দুটোর মধ্যে একটু যে এটা যাকে ইচ্ছা তাকে খেলাতে পারে এই জায়গায়, এই পজিশনটায়।
নেক্সট হচ্ছে অলরাউন্ডার, যেটা স্পিনিং অলরাউন্ডার, যেখানে অশ্বিন আর যুজবেন্দ্র চাহালের, মানে চাহাল যেহেতু লেগ স্পিনার, তো তারই রিপ্লেসমেন্ট হিসেবে যেটা এনেছে ওয়ানেন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কান অলরাউন্ডার লেগ স্পিনার। তারপরে একটা বড় বাই আছে জোফরা আর্চার, জোফরা আর্চার। তারপরে একটা অফ স্পিনার যেটা অ্যাশ্বিনের রিপ্লেসমেন্ট হিসেবে এনেছে মহেশ থিকসানা। তো হাসারাঙ্গা এই থিকসানা দুই স্পিনার এটা এখানে আমার এটা খেলবে। অনেকটা সেই বিরিয়ানি বার করে পান্তা মানে পান্তা ভাত নেওয়ার মতো। কি আর করা যাবে ওটা। তারপরে তো ভেটেরান যেটা আছে সন্দীপ শর্মা। আর তারপরে 11 নম্বর আমার তুষার তুষার দেশপান্ডে। হুম, হুম, হুম। তো যত সম্ভব আমার যতদূর মনে হয় শিবম ডুবে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে। বুঝলাম, নিশ্চয়ই। আর কি মনে হয় মানে এই টিমটা মানে কি উইকনেস কি লাগছে? একটা তো তুমি বললে স্পিনটা খুবই উইকনেস, স্পিনটা মানে এরকম উইকনেস, দুটো স্পিন কি? উইকনেস আছে, যেহেতু স্পিনটা ফরেন ইনভেস্টমেন্টের দিকে চলে গেছে, তো সেখানে হুম, হয়তো ওপেনিং এ একটা এক্সপ্লোসিভ ওপেনার, যেটা জস বাটলারের মতো একটা ওপেনিং ব্যাটসম্যানকে, এক্সপ্লোসিভ ওপেনারকে হয়তো মিস করবে এই সিজনে। তো ওই দিকটাই আমার উইকনেস লাগছে। আর একটা হচ্ছে প্রিমিয়াম ফাস্ট বোলার, যেটা তুষার দেশপান্ডে আর সন্দীপ শর্মা তো আছে স্কিলফুল, নো ডাউট স্কিলফুল, কিন্তু যে পেস অ্যাটাক, সেই পেস অ্যাটাকটা একটু মিসিং আছে এবারে। ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিয়েছে। জোফরা আর্চার নো ডাউট ভালো বোলার, শুরুর দিকে হয়তো ভালো বোলিং করে, কিন্তু ডেথে এখন যদি প্রচুর ও এক্সপেন্সিভ। চোট চোট না খেয়ে যায় তাহলেই হয়ে গেল, রাজস্থান চোট খেয়ে যাবে। হ্যাঁ, ইনজুরি প্রোন খুবই। বিকজ জোবরা আচ্ছা তো মুম্বাই ইনভেস্ট করেছে অনেক সুন্দর, দেখে নিয়েছি হ্যাঁ, কিছু হবে। মুম্বাই ইনভেস্ট করে তো ছেড়ে দিল, যেহেতু হুম, ইনজুরি হুম, প্রোন খুবই। হ্যাঁ। তো আর টিমের স্ট্রং পার্ট কি লাগছে? আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা খুব স্ট্রং আছে, মানে এত কিছু স্ট্রং নিড নেই। পার্ট এবারে ইন্ডিয়ান, জস ইন্ডিয়ান জস কোর, বাটলারকে, হ্যাঁ ইন্ডিয়ান যে ইন্ডিয়ান, কোরটা, ইন্ডিয়ান যে কোরটা ওটাকে ধরে রেখেছে ব্যাটিং এ। যেমন সেটাই। জয়সওয়াল, মানে ফিউচার, যেটাই ফিউচার অফ দ্য ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট যেটা, তো হুম, জয়সওয়াল, সঞ্জু স্যামসন এরাই তো টি-20 ভবিষ্যৎ। তো হুম। এরা খেলছে, প্লাস নীতিশ রানার মতো ব্যালেন্সড ব্যাটসম্যান, ব্যালেন্সও আছে, এক্সপ্লোসিভনেসও আছে, প্রপার ব্যাটিংটাই আছে। তো এইটা কি ওয়ার্ল্ড কাপের জন্য কি ভালো হবে? মানে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা অনেকটা এখান থেকে ভিজিবল হবে যে কি হতে যাচ্ছে। বিকজ এত টাকা ইনভেস্ট করে মনে হয় 2026 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া যেটাও ডিজার্ভ করে। হ্যাঁ, অবভিয়াসলি ডিজার্ভ করে। সেখানে সঞ্জু স্যামসন আর জয়সওয়ালের ফর্মটা খুব ম্যাটার করবে এখানে। বিকজ আমি রিসেন্টলি একটা আর্টিকেলে দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা 32 কোটি টাকা দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, মানে আইসিসি দিয়েছে, আর ইন্ডিয়া 56 কোটি টাকা দিচ্ছে, মানে বিসিআই ইন্ডিয়াকে পে করছে, মানে আইসিসি থেকে বেশি দিচ্ছে, আইসিসি থেকে অবভিয়াসলি বেশি দিচ্ছে। রিচেস্ট ক্রিকেট বোর্ড। আর আর একটা জিনিস, এই জিনিসটা মানতে হবে বলে আমার যেটা মনে হয় যে আইপিএল এ এত যে ইনভেস্ট হচ্ছে, এর জন্য টেস্টটা অনেকটাই গ্যাপটা পড়ে যাচ্ছে। বাট সবার একটা কাইন্ড অফ ফ্লিপ সাইড থাকে, যেমন আমরা একে পেয়েছি, আমরা কলকাতা থেকে রাঘুবংশী পেয়েছি, আমরা গুজরাট থেকে সাই সুদর্শন পেয়েছি। তো এত যখন ইনভেস্ট করে ভালো কিছু বেরাচ্ছে, তো ওইটা কিন্তু ওয়ার্ল্ড কাপে ইম্প্যাক্ট হওয়া উচিত, মানে এটা হওয়া অবভিয়াসলি উচিতই, টি-20 হওয়া পিছনে যথেষ্ট, উচিতই। মানে এখানে কোনো ব্যাক টি-20 কিছু নেই। পিছনে যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছে বিসিসিআই। সেটাই, টি-20 সেটাই। নট, টেস্ট ক্রিকেটেও যথেষ্ট ট্যালেন্ট আছে আমি বলবো না, কারণ সারা বছর আইপিএল বাদ দিলে সারা বছর সেখানে রঞ্জি ট্রফি, তারপরে লিমিটেড ওভার্স ক্রিকেট অনেকটাই চলে আসে সারা বছর, প্লেয়াররা ডোমেস্টিক লেভেলে ক্রিকেটের না, সঙ্গে সঙ্গেই থাকে। এবার রঞ্জি থেকে আর অস্ট্রেলিয়া গিয়ে মানে অস্ট্রেলিয়ার বলার ফেস করার মধ্যে একটু পার্থক্য আছে। যাই হোক, তার জন্য মানে অবভিয়াসলি অনেকটা পারফেক্ট আছে। অনেকটা খাটনি করতে হবে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, কি মনে হয় রাজস্থান কতটা ফিনিশ করবে? যদি সঞ্জু স্যামসন জয়সওয়ালের ব্যাট চলে, তাহলে তো ডেফিনেটলি টপ ফোরে ফিনিশ করবে। মানে এদের আর দুজন, এই দুজন প্লেয়ার এখন মানে ইয়ংস্টার বলা চলবে না, এখন এক্সপিরিয়েন্স, যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার বলবে। তো এদের আর কাঁধে না ভোট করে চললে, রাজস্থানের ভবিষ্যৎ নির্ভর করছে। না চললে না চললে আমি টপ ফোর, টপ ফোরের পজিশন তো মুশকিল আছে পাওয়া, কারণ তোমার সিমরান হেটমায়ার একা কতটা টানতে পারবে সেটাও মুশকিল, হেডমায়ার এক্সক্লুসিভ। টেনেছে কটা ম্যাচ, আমার সেটাই মনে পড়ছে না যদিও। না, ফিনিশ আছে, ছোট ছোট ক্যামিও খেলেছে গত 2 বছর আমরা এত ধরে ফিল্ডিং দেখছি। আছি রাজস্থানকে নিয়ে, রাজস্থানের ফ্যানরা আমাদের গালাগালি করবে। যাই হোক, না না না, রাজস্থান টপ ফোরে যাক না যাক, খালি ব্যান খেও না তাহলেই হবে। আর আরেকটা প্রশ্ন এখানে, লাস্ট, এটা আমার একটা এক্সট্রা প্রশ্ন, যে টপ ফোর কে হবে এবার আইপিএল এ? মানে রাজস্থানকে বাদ দিয়ে বলতে পারি। টোটাল টোটাল টপ ফোর, এটা তোর টোটাল টোটাল, প্রেডিকশন। আচ্ছা টপ ফোর। আচ্ছা টপ মুম্বাই ধরে ফোর নিয়েছি আমার বাদ যেটা দাও, প্রেডিকশন, মুম্বাই মুম্বাই তো out। থাকবেই ম্যাচে।
মুম্বাইয়ের জন্য ওরা সিএসকে তো বুকিং, টাইমের অপেক্ষা নাকি? আমার মতে সিএসকেও যেতে পারে, এমআই, সিএসকে, হ্যাঁ, কেকেআর, আর ফোর্থে হয় দিল্লি নইলে গুজরাট। এ বাবা, নো আরসিবি, নো এসআরএইচ। আরসিবি যেহেতু বোলিংটা একটু এসআরএইচ তো উইক ছাড়া আছে, হচ্ছে। এসআরএইচ এর আমি কি বলবো, অতিরিক্ত এক্সপ্লোসিভ ওপেনার আছে, তো কোনোদিন যদি কোল্যাপস করে যায়, সবাই যদি ফর্ম হারিয়ে ফেলে, তো সেটা দিক থেকে এসআরএইচ কে আমি এই জন্যই দূরে রাখছি আপাতত। দিল্লি একটা যাই হোক। ভালো, আমার যেহেতু আছে, দিল্লির যে হোম কন্ডিশনের জন্য পারফেক্ট টিম, আমি টিমের ব্যালেন্সটা দেখে বলছি, ওই জন্য আমি বলছি। ওরা ডার্ক হর্স হয়ে যাবে, আমার দিল্লি প্রেডিকশন। ডার্ক হর্স হতে পারে। বিকজটা তোর প্রেডিকশন কি? কে, আমার আমার তো মুম্বাই, আহ, মুম্বাই আমার, এখান থেকে মনে হচ্ছে হায়দ্রাবাদ, আহ, দিল্লি, আর মেবি সিএসকে, মেবি। বিকজ হায়দ্রাবাদকে আমি এই কারণে রাখছি না, কলকাতাটাকে কারণ আমি একটু ধরছি না, বিকজ এটা মানে আমি পাস্টে দেখে এসেছি যে এর আগে অনেকগুলো ক্যাপ্টেন এসছে, মাক্কালাম ক্যাপ্টেন ছিল, গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, বাট একটা ওই গম্ভীর এফেক্ট না কলকাতার উপরে খুব ভালোভাবে একটা হাবি হয়। অনেকটা সেই রাজামৌলির মতো, রাজামৌলি হয় না যে যখনই কারোর সাথে ছোঁয়া লেগে যায় তো যতক্ষণ আছে ততক্ষণ ভালো, যেই ছাড়লো আবার ডুবে যায়। তো একটা বড় একটা, হ্যাঁ, না, আমি এটা কলকাতা এফেক্ট দেখেছি। যেহেতু ইন্ডিয়ান পিচ গুলো একটু স্পিন ফ্রেন্ডলি টাইপের, হয়তো তো কেকেআর এর কোয়ালিটি স্পিনার আছে, প্লাস যতগুলো প্লেয়ার আছে সব ফর্মে আছে, তো আমি ওই জন্য কলকাতাকে কাউন্ট আউট করতে পারছি না। এসআরএইচ কে এই কারণে কাউন্ট আউট করলাম, কারণ এক গাদা একই জায়গার পজিশনের প্লেয়ার আছে। পিএসজির মতো সবাইকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, খুব প্রচুর এক্সপ্লোসিভ। তুমি ঈশান কিষানকে ওপেনিং করাবে না, অভিষেক শর্মা ওপেনিং করবে এরকম, না, না ও তো ট্রাভিস হেড ওপেনিং অভিষেক আর করবে। হেড ওপেনিং করবে, এটা তো শিওর। ঈশান কিষানের উপর দেখার হ্যাঁ, আছে হ্যাঁ। মুম্বাই ছাড়ার পর কেমন খেলে। যাই হোক, আপাতত না, থ্যাংক ইউ প্র্যাকটিস ম্যাচে এতটার তো ভালো জন্য। খেলে এসে দেখলাম। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়েলকাম। এতটার জন্য। আবার এইসব কথা হতে থাকবে। তো আর একটা হ্যাঁ, জিনিস প্রেডিকশন, এটা একটু লেট আসছে। কালকে কে প্রেডিক্ট করবে, মানে কালকে কে জিতবে? কালকে ম্যাচ আগে হোক, তারপরে তো, কারণ না না, বৃষ্টি তাও পড়ছে ভাই। তাও তাও একটা তো 6 ওভারও হতে পারে। কেকেআর। আরসিবি মনে হচ্ছে, সল্টের মাঠ ফিরছে, সল্টে ছাড়া। যাই হোক, এই কথা চলতে থাকবে। আবার আমরা আসবো আরেকটা নতুন আমার ভিডিও মতে নিয়ে। কেকেআর এর বোলিংটা স্ট্রং আছে, বোলিংটা স্ট্রং আছে যথেষ্ট, তো আরসিবি কোহলি আর সল্টের উপর অনেকটা এই নির্ভর কথাগুলো করবে। রেখে দিয়ে কালকে কালকে পোস্ট ম্যাচে রাখবে। থ্যাংক ইউ গাইস ওয়াচিং এর জন্য। এরকম ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক